ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি। তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার ও বুধবার রাত 7:45 আর সোমবার ও বৃহস্পতিবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetar.communityradio.com.bd www.lokobetar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। বদলে যাচ্ছে জীবন ধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই জেনে নেই কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসী রে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা কয়। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব। বদলে যাওয়া দিন পর্বে রয়েছে সিসিআরআইপির কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। শুনতে পাবেন একটি বিষয় ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতে জলবায়ু প্রতিবেদন। ঘূর্ণিঝড়, বন্যা অথবা জলোচ্ছ্বাস যাই হোক না কেন, জান ও মালের ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত, বিশেষ করে কৃষি নির্ভর উপকূলবাসী। আপদ বা দুর্যোগ যেটাই হোক, এতে দেখা যায় যে পারিবারিক ক্ষতি হয় সবচেয়ে বেশি। দুর্যোগ পরবর্তী ক্ষতি কাটিয়ে ওঠার চাপ বেশি পড়ে নারীর উপর, বিশেষ করে খাবার জোগানোর উপর। এছাড়া সারা বছর কি রান্না হবে সে চিন্তাটা নারীদেরই থাকে, আর এতে সবজি বড় ধরনের ভূমিকা রাখে। তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা, অনেক ভালো লাগে। মাছের চাইতে তরকারি খাওয়া ভালো, শাকসবজি খাওয়া ভালো। এই রমজান মাসে মাছের চাইতে তরকারি দিয়ে ভাত খাওয়া গেছে ভালো। মাছ দিয়া তেমন ভাত খাওয়া যায় না, মুখে রুচি হয় না। তরকারি খুব ভালো, তরকারি থাকলে অনেক উপকার। ক্ষেতের জিনিস তুলে রান্না করলে অনেক মজা, কিনে আনলে হ্যাঁ সেদ্ধ হয় না। আর ক্ষেতের জিনিস রান্না করলে সেদ্ধ হয়, অনেক মজাও লাগে, ভালো হয়। সবজি খেলে অনেক উপকার আছে, কিন্তু সুবিধাও আছে অনেক, শরীর স্বাস্থ্য ভালো থাকে। পরিবারে বাড়তি আয় ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য প্রয়োজন বাড়ির আঙিনায় 12 মাস সবজি চাষ। বাড়ির সকলের সহযোগিতায় পারিবারিকভাবে বছরব্যাপী বসত বাড়িতে সবজি চাষ করতে পারে। সবজির চাহিদা ও কি কি সবজি চাষ করা যায় এ সম্পর্কে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বিশ্বাস। সম্মানিত কৃষক ভাইরা, সবজি চাষের যে বাগানটি রয়েছে এটির চারপাশে যে সকল বেড়া দিবেন, অর্থাৎ আপনাকে বেড়া দিতে হবে গরু বা ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য। আপনারা বেড়ায় লতা জাতীয় সবজি চাষ করতে পারেন। এর মধ্যে সিম, বরবটি,
এই জাতীয় যে লতা জাতীয় যে সবজি রয়েছে এটা আপনি চাষ করতে পারেন, বা অনায়াসে আপনারা যদি ইচ্ছা করেন একটু মাচা তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা লাউ আপনারা অনায়াসে চাষ করতে পারবেন। এছাড়া ভিতরের যে বেডগুলো রয়েছে এই বেডগুলোতে আপনারা আলাদা আলাদা সবজি চাষ করতে পারেন। এগুলোর মধ্যে রয়েছে মূলা, এছাড়াও বাঁধাকপি, ফুলকপি, যে আপনার প্রয়োজনীয় আপনার নিজের ইচ্ছা অনুযায়ী আপনারা প্রত্যেক যে সিজনে যে সকল অর্থাৎ আলাদা আলাদা সিজনে আপনারা আলাদা আলাদা সবজি চাষ করতে পারেন। এছাড়াও আপনারা আরেকটি কাজ করতে পারেন, যেহেতু আপনাদের বসত বাড়িতে যে সকল গাছ রয়েছে, ইচ্ছা করলে গাছে আপনারা শিম জাতীয় বা লতা জাতীয় যে সবজি আছে এগুলো আপনারা চাষ করতে পারেন, বা আপনাদের যদি কিছুটা মাচা তৈরি করার জায়গা থাকে সে জায়গায় আপনারা ইচ্ছা করলে লাউ, কুমড়ো এই জাতীয় ফসল আপনারা আবাদ করতে পারেন। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার, পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। অদম্য মানুষ লড়েছে চিরকাল, থেমে তো সে থাকেনি আর। তাই হোক যত জলবায়ু পরিবর্তন, আমরা বাঁচব, আমরা বাঁচাবো, আমরা সাজাবো পৃথিবীকে মনের মতন। অভিযোজন কৌশল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাড়ির আঙিনায় 12 মাস সবজি চাষ একটি সময় উপযোগী পদ্ধতি। এতে যেমন পারিবারিক সুবিধা রয়েছে, তেমনি অর্থনৈতিকভাবেও সুবিধা রয়েছে। 12 মাস সবজি চাষের আওতার মধ্যে রয়েছে বাড়ির আঙিনা, চারপাশের ফাঁকা জায়গা, মাচা হিসেবে ঘরের চাল ব্যবহার, পুকুর পাড় ও পতিত জায়গা। বসত বাড়িতে সবজি চাষ ও এর সুবিধা সম্পর্কে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাকসুদুর রহমান। বসত বাড়িতে সবজির চাষ বলতে সাধারণত আমরা বুঝি বাড়ির আঙিনায় অথবা বাড়ির উঠোনে আশেপাশে পতিত জায়গা, যেখানে রৌদ্রের ব্যবস্থা আছে, এমন জায়গায় বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ করে পরিবারের চাহিদা মেটানো এবং উদ্বৃত্ত শাকসবজি বাজারজাতের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা অর্জন করা। বসত বাড়িতে শাকসবজি উৎপাদনের পদ্ধতি বর্তমানে আমাদের গ্রাম অঞ্চলে ও শহর এলাকায় বর্তমানে ব্যাপক জনপ্রিয়, কারণ এতে বাড়তি জনবলের প্রয়োজন হয় না। বসত বাড়িতে মা, বোন এবং অবসর সময় আমরা প্রত্যেকেই এই কাজে সহযোগিতা করে একটি পরিবারের প্রয়োজনীয় দৈনিক 200 থেকে 250 গ্রাম শাকসবজির চাহিদা আমরা পূরণ করতে পারি। এবং এক্ষেত্রে বিষমুক্ত শাকসবজির নিশ্চয়তা আমি নিজের অতিরিক্ত সময় ব্যবহার করে উৎপাদনের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারি। বাড়ির আশেপাশে যে জমিগুলো অনাবাদি থাকে বা পতিত থাকে, এগুলার উপযুক্ত ব্যবহার হয় এবং প্রতিদিনের যে পরিমাণ শাকসবজির চাহিদা পূরণ করা দরকার তার বসত বাড়ির আঙিনার শাকসবজি চাষের মাধ্যমে পূরণ করা যায় এবং তাজা গুণগত মানসম্পন্ন শাকসবজির সরবরাহ নিশ্চিত করা যায়। পরিবারের প্রয়োজনীয় শর্করা, আমিষ ও অন্যান্য ভিটামিন উপাদান সহ খনিজের যে উৎস, এটা পারিবারিকভাবে মেটানো সম্ভব। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি, যেটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। শ্রোতা বন্ধুরা, সিসিআরআইপি কার্যক্রমে স্থানীয়দের অংশগ্রহণ নিয়ে শুনুন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের একটি সাক্ষাৎকার।
আমাদের যে কাজগুলি যখন বাস্তবায়িত হয় তখন জানেন যে এটা আমরা সিলেকশন থেকে শুরু করে সবকিছু জনগণের অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি অ্যাপ্রোচে আমরা কাজটা করে থাকি। এখানে বিভিন্ন ধরনের কমিটি ফরমেশন হয়, তারা সংশ্লিষ্ট থাকে। সুতরাং কাজগুলা যখন ঠিকাদার কর্তৃক বাস্তবায়িত হোক বা লোকাল কন্ট্রাক্টিং সোসাইটি যেটা বললাম এলসিএস মহিলারা করে, সর্বক্ষেত্রেই কিন্তু এলাকার জনগণের একটা তদারকি থাকে। এখানে নতুনভাবে যে সাইক্লোন সেন্টারগুলি নির্মাণ করা হয়েছে, যেটা সাইক্লোন সেন্টার শুরুতেই আমরা করার জন্য সেখানে বলেছি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব স্থানীয় লোকজনের সহযোগিতায় কমিটি স্থানীয় লোকজনের সাথে জড়িত। সেখানে যেটা যে স্কুল বা যে প্রতিষ্ঠানের নামে সাইক্লোন সেন্টারটা হচ্ছে তার প্রধান শিক্ষক জড়িত আছে। সেখানে স্থানীয় যে ওয়ার্ড মেম্বার, মহিলা মেম্বার, তারপরে স্থানীয় যুবক শ্রেণীর, বিভিন্ন এনজিওর লোকজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সবাইকে অংশগ্রহণমূলক এবং এটার লিমিটেশন যেটা হলো যে 30 থেকে 40, 50 এরকমও করতে পারে। শুনলেন সিসিআরআইপির কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রা পথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় নাই। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে বাড়ির আঙিনায় সবজি চাষি করণীয় বিষয়ে একটি নাটক। নাটকটি রচনা করেছেন ইমরান হোসেন। ওরে আল্লাহ নবীজির নাম দুইটা টাহা দিয়া যান, আল্লাহ নবীজির নাম। তুমি কি কও? তুমি কি পাগল টাগল হয়ে গেলা নাই? আর কি কও তুমি? কও কি তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আরে না না, পাগল হইয়া কি হরমু, ভবিষ্যৎ অবস্থার প্র্যাকটিস করতেছি। কি সব উল্টে পাল্টা কথা কও? ওরে ঘটনাটা শুনেন। তুমি আমার মানে আমনে আমনে কও কা? ও থুক্কা থুক্কা, ঘটনাটা শোনো তাই। ওই মগো বাড়ির পাশে যে হাক পাতা লাগাইলাম, সেই ক্ষেতটা পানিতে এককাল ডুবিয়া রয়েছে, এককাল পচিয়া গেছে। আমার হারা জনমের মিন্নাত, পরিশ্রম, টাহা সব শেষ। আমি এখন কুম্মে যাবো কি হরমু, এই দিশা পাই না। তুমি কি একদিন ওই গেছো খেতের দিক দেখতে? খেতে যাও নাই আর না জানলে না হইয়া লাগাইছো গাছ, সেইটাই তাই জলে পড়ছো। ওরে এখন কি মোর দোষ? যা হইবে ই কি বেড়া কো দোষ? এটা কোনো কথা? তোমারই তো দোষ। তুমি কোন আনলাম, এত কষ্ট ক্লাস আনলাম, এত টাকা পয়সা সারাদিন খায় ডংডং করে ঘুরে, আর কোনো কাম আছে? সবসময় না, তোমার লাগ কথাই কম না, আমি যাই। হ্যাঁ যাও যাও, দেখ মানে কি হয়েছে, মোর কিছু হইবে? রহিম ভাই, মন খারাপ করিয়ে বসে আছো কে? ওরে ভাই, বল লাগে ঝগড়া হরতে হরতে আর ঘরেই থাকতে পারলাম না, আইয়ে পড়ছি রাস্তায়, ভালো লাগে না শরীর যেমন। কি কও, কি সমস্যা? তয় ওই বাড়তে এক ফালা জমি এলে শাক পাতা জন্মাইলাম, অনেক ভালোই হয়েছিল, সার ওষুধ দিছিলাম, ভালোই হয়েছিল। তো এই যে গোনোডা ওডা নামলে এইতে ভাই পচিয়া খাক হয়ে গেছে। আমি আসি এইসব জ্বালায় এই গেল বউ আর কি কাউর হয়েছে। বুঝছি বুঝছি, এই সমস্যাটা তো তোমার লেগেই হয়েছে। আরে মুই আবার কি হলাম? হনো হনো, তুমি যেটা করছো সিস্টেমটা হইলে এই বসত বাড়িতে সবজি চাষ করছো। হয়, বসত বাড়িতে সবজি চাষের বেমালা সুবিধা আছে, কিন্তু বিষয় হলো তুমি যেটা করছো, তুমি এই যে বেড বানাই লইছো উচহরিয়া। না হ্যাঁ তো হরি নাই, এইটাতে পানি উঠবে না কা? এই বৃষ্টির সময় পানি তো উঠবি, এর গিয়া এই বসত বাড়িতে ওই যে বেড উচহরিয়া এই পর্যন্ত তুমি লাগাইতা, তাই পানিতে বেডের উপরে উঠতে পারবে না? হ্যাঁ তো তোমার ফসতেও না, এই তো না জানিয়া পরামর্শ না লইয়া এইবার চাষ করছো। ওই উডান কো ভাইয়া লাগাই থুইস উঁচু উঁচু না হচ্ছে এই হারছো বেড উচহরিয়া বানান যায়। এরপর ওই ধরো
ঘরের চালে কদু ভাগ উঠেই দেওয়া যায়, গরু ঘরের চালে উঠেই দেওয়া যায়, মুরহার যে উদ্রা মুরহার ঘর সেইটার চালে উঠেই দেওয়া যায়, এবার জাহা দেওয়া যায়, বুঝছো? কত সিস্টেমে করা যায়। একবার এইটার বিভিন্ন মডেল আছে, তোমার বিভিন্ন বেডের মাধ্যমে বেড করিয়ে আবার ওই ই রেহা লাগে, বুঝছো? পানি যাইতে পারে জানো, ওগুলা নালা কয়, যাতে পানি নামিয়ে যাইতে পারে। ওই যে ঠালা একটা ওই বেড়ের না রাখে ছোট, ওই মগো পাশে বেডটা আছে, ড্রেনের নান ওই বেডের কুলজে কুলজে রাখে, হেইয়া রাহা লাগবে। এরপর ধরো তোমার ওইটা জমির ওই যে কত্থর, মানে জমি কতটুকু সেই অনুযায়ী লম্ফ হইবে, সেই অনুযায়ী পাশে হইবে, বুঝছো? এইরকম একটু বেয়া মাফে বেতালে লাগাইতো, বা তোমার অল্প জায়গার মধ্যেও ভাগ ভাগ করিয়ে বিভিন্ন পদ লাগাইতে পারো। এক কুলে ঢেঁড়স, এক কুলে তুমি পুঁই শাক, আর এক কুলে তুমি জিঙ্গা, হ্যাঁ, আর এক কুলে তুমি টমেটো লাগাবা, এরকমের ভাগ ভাগ করিয়ে লাগাইতে পারো, বুঝছো? তুমি তো বেড বোর্ড কিছু হারো নাই, কিছু না, খালি লাগাই থুস, সেই রূপে একটু সার মার কি দিয়ে টাকাও খরচ করছো, বেড়া গোড়া দিল্লা। হ্যাঁ, বেড়া গোড়া দিলাম, হ্যাঁ গেছে গরু ছাগল, হ্যাঁ থুইছে। কেমন বেড়া দেছো? গরু ছাগলে থুইছে, বেড়া দে তো একটু জুত করিয়া, জুত করি ধরো জাল দিয়া। টাকা পয়সা লাগে না, অত টাকা পয়সা লাগে কি? আমি 1 কেজি জালের দাম কয়টা? 1 কেজি জালের দাম কয়টা? আর 1 কেজি জাল কিনলে তোমার বাড়ি দি বের দাম যায়। হ্যাঁ জানো, খালি একটু আলিসেমি হরছো, জানিয়ে হুনিয়ে এরপরে এই বাড়ির এই বসত বাড়িতে আর কি, বাড়ির মধ্যে তোমার এই সবজি চাষ করা লাগে, বুঝছো? ও হেইয়া, তাই ভুললে তো মরি হইছে, না জানিয়ে লাগাইছি। এই বাড়িতে সবজি চাষ কি রকমের হরা লাগে, হ্যাঁ তো আমি তোমার দাদা শুনলাম ভালো বিস্তারিত। তো এখন ভবিষ্যতে সামনের বছর আল্লাহ যদি বাঁচায় তো এইরকম আর কি কাটিয়ে আর কি বেশি ভালো হইবে। তুমি যেকালে যে সিজনে যেটা লাগাবা সেইটা আগে একটু কৃষি অফিসে যাই, একটু ওই আডে যাও না, আডে যাও, সেই ফাই একটু অফিসে ঘুরিয়ে আগে একটু কথা কইয়া বা এই লাগাইছে এই রুমের কিরম, হ্যাঁ একটা সুন্দর পরামর্শ দেয়। যাও তো, তোমার কথা এলো মনে, সামনের বছর তো এই বছর যা গেছে গেছে, যখন পরামর্শ দিলা, এত কিছু আমার উপকার করলা, তাহলে বাড়ি যাইয়া 2টা পেয়ারা খাইয়া বানে। ও বাবা, পেয়ারা গাছ আছে? হ্যাঁ, পেয়ারা গাছ লাগাইছি, বুড়িতে বুড়িতে লাগাইছি। শ্রোতা বন্ধুরা, শুনলেন বাড়ির আঙিনায় সবজি চাষে করণীয় বিষয় নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানে জুলাই মাসের রচনা প্রতিযোগিতা, বিষয় বনায়ন। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা, বিষয় বনায়ন। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা, প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 31 জুলাই 2016। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র। জেনে রাখুন, প্রতি মাসেই আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, 12 মাস সবজি চাষের জন্য উত্তম জায়গা কোনটি? অপশন এ নিচু জমি, অপশন বি বাড়ির আঙিনা। কুইজটি আবার শুনুন। 12 মাস সবজি চাষের জন্য উত্তম জায়গা কোনটি? অপশন এ নিচু জমি, অপশন বি বাড়ির আঙিনা।
উত্তর পাঠাবেন 16 জুলাই 2016 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ইউকে স্পেস আপনার নাম ও ঠিকানা, তারপর কুইজের সঠিক উত্তর এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন লাকুরতলার বশিরউদ্দিন। গত সপ্তাহের কুইজ ছিল কোন সার ব্যবহার করলে বেশি ফলন পাওয়া যায়, যার সঠিক উত্তর ছিল গুটি ইউরিয়া। বন্ধুরা, আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার ও বুধবার রাত 7:45 আর সোমবার ও বৃহস্পতিবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম কাজী সেলিনা হোসেন ও জুয়েল ইসলাম, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন, পরিচালনা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুনতে থাকুন লোকবেতার 99.2 FM। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। যে যেখানে যে অবস্থায় বসে লোকবেতার শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখনকার আয়োজনে। আপনারা এতক্ষণ শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। প্রিয় শ্রোতা, আজকের উপকূলের কথা অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বসতবাড়িতে এবং বসতবাড়ির আঙিনায় 12 মাস সবজি চাষ। এ বিষয়ে আলোচনা করতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, যিনি এর আগেও একাধিকবার আমাদের এই অনুষ্ঠানে ছিলেন। উপসহকারী কৃষি কর্মকর্তা আশিস রায়, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত এবং সাথে সাথে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকেও জানাচ্ছি আমাদের উপকূলের কথা অনুষ্ঠানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে আমাদের এই বিষয়ের উপরে আপনাদের জানার থাকলে কিংবা প্রশ্ন থাকলে অথবা আপনাদের আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো পরামর্শ থাকলে আমাদেরকে আপনারা দিতে আমাদের ফোন কলের মাধ্যমে এবং SMS এর মাধ্যমে আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারবেন সরাসরি। আপনারা SMS করতে আমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে LB লিখে স্পেস দিয়ে নাম লিখে তারপরে পাঠাবেন 01782973478। আর যারা সরাসরি ফোন করে আমাদের অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করবেন কিংবা মতামত দেবেন, তারা আমাদেরকে ফোন করবেন 01782973478 এই নম্বরে। উপকূলের কথা, উপকূলের কথা। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে LGEDর কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্স ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে। সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার ও বুধবার রাত 7:45 এবং পুনঃপ্রচার প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকাল 3:45। আমরা দেরি না করে চলে যাচ্ছি মূল আলোচনায়। উপকূলের কথা, উপকূলের কথা। আমরা প্রথমেই আমাদের আলোচনার শুরুতে জানতে চাইব যে বসতবাড়িতে এবং বসতবাড়ির আঙিনায় 12 মাস সবজি চাষ, অর্থাৎ বসতবাড়িতে সবজি চাষ বলতে আমরা মূলত কি বুঝবো? ধন্যবাদ। বসতবাড়িতে সবজি চাষ বলতে আমাদের খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি ভিটামিনের
অভাব থাকে সেই অভাবগুলো পূরণের জন্য আমরা যে শাকসবজি আমাদের বসত বাড়িতে 12 মাস চাষ করব বা চাষ করে থাকি, এটাকেই বুঝি আমরা। ধন্যবাদ আপনাকে। আসলে সেই সাথে আমাদের অর্থনৈতিক যে বিষয়টা সেটিও কিন্তু এখানে যুক্ত। হ্যাঁ, অর্থনৈতিক বিষয়টি তো অবশ্যই আছে। আমরা যদি এই শাকসবজি চাষ করি, আমাদের নিজেদের তো শাকসবজির চাহিদা মিটবে, পাশাপাশি ভিটামিনের চাহিদা মিটবে, এবং যদি আমরা একটু বেশি পরিমাণে হয় তাইলে আমরা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারি। আর যদি আমরা এটা না করে থাকি, সেই ক্ষেত্রে বলি তাহলে তো আমাদের বাজার থেকে কিনে খেতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের উল্টো আরো যে আয়ের কথাটি থেকে ব্যয়ে দিকে যাব, ব্যয়টা হয়। সেক্ষেত্রে যদি আমরা চাষাবাদটা করি তাইলে আমরা নিজেদের ফলানো টাটকা শাকসবজি খেতে পারবো। এখন প্রায় দেখা যায় যে আমরা বাজার থেকে যে শাকসবজি কিনি সেটা বিভিন্ন ফরমালিন সহ বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন কিছু দিয়ে দেওয়া থাকে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর এটা আমি বলবো যে আমরা যদি চাষাবাদ করি তাইলে আমরা তো নিজেরাও খেতে পারবো টাটকা শাকসবজি, পাশাপাশি বিক্রিও করতে পারবো। ধন্যবাদ আপনাকে। এবং আরেকটি জায়গায় আমরা যদি মানে অর্থনৈতিক দিক থেকে আরেকটু যদি বলি যে আমি যেটা কিনে খাচ্ছি সেটি কিনে না খেয়ে আমার হচ্ছে খেতে আছে বা আমার আঙিনে আছে সেখান থেকে খাচ্ছি, অর্থ কিন্তু সেভ হচ্ছে, আমার খরচ হচ্ছে না, সেটিও কিন্তু আমাদের সুবিধা রয়েছে। আর এটিতে কিন্তু আরেকটি বিষয় বলবো যে খুব দূরে বাজারে যেতে হয় না বা বাজারে নিয়েও যেতে হয় না। আমার আশেপাশে প্রতিবেশী যারা রয়েছেন তারাই কিন্তু এখান থেকে নিজেরা এসে মানে কিনে নিয়ে যান বা নিয়ে যেতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আসলে শুনলাম খুব ছোট্ট করে হলেও যে বসত বাড়ির আঙিনায় সবজি চাষ এবং বসত বাড়িতে সবজি চাষ বলতে আমরা মূলত কি বুঝবো, এবং সেটি অনুযায়ী কিন্তু এই জায়গায় একটু বলতে চাই, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের এই ফসলের এবং বিশেষ করে আমাদের যে সবজির যে বাগান সবজি চাষ সেটি কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং এই ক্ষতিগ্রস্তর ফলে আমাদের যে দুর্যোগটা চলে যায়, অর্থাৎ দুর্যোগ পরবর্তী সময়ে আমাদের খাবারের যে যোগানটা দেওয়া কষ্টসাধ্য হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে নারীদেরই কিন্তু এই খাবারটা যোগান দিতে হয়। বাজার থেকে কিছু আনা হোক বা না হোক, রান্না তাকে করতেই হবে এবং খেতে তাকেই দিতে হবে। সেক্ষেত্রে তিনি কিন্তু যদি অর্থাৎ দুর্যোগ পরবর্তী সময় বাড়ির আঙিনায় সে এই যে পুঁই শাক এবং যেটি আসলে কম সময়ে ফলে এগুলো তিনি এখানে মানে রোপণ করেন এবং চাষাবাদ করেন, সেক্ষেত্রে কিন্তু সেই দুর্যোগ পরবর্তী যে আমাদের যে ক্ষতিটা সেটি কাটিয়ে ওঠে এবং দুর্যোগ পরবর্তী সময় আমাদের পরিবারকে পুষ্টি এবং সেই সাথে খাদ্যের চাহিদা মেটানোরও একটি সুযোগ থাকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনি একটি উদাহরণ দিলেন পুঁই শাক, আমরা বলতে পারি এরকম শাকসবজি জাতীয় যা আছে, লাল শাক আছে, তারপরে ডাঁটা শাক আছে, গিমা কলমি আছে, এগুলো আমরা খুব অল্প সময় পেতে পারি। যে দুর্যোগের পরে এই অল্প দিনের শাকসবজিটা চাষাবাদ করা উত্তম। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং এটি কিন্তু মানে বাড়ির যিনি কর্তা রয়েছেন পুরুষ, তাকে কিন্তু খুব একটা প্রয়োজন হয় না, তাকে ছাড়াও কিন্তু যে নারী ঘরে রয়েছেন শাশুড়ি কিংবা পুত্রবধূ মিলে এবং সেই সাথে ছোট্ট যারা ছেলেমেয়েরা বাসায় আছেন তারা কিন্তু পড়ালেখার মানে ফাঁকে অথবা স্কুল ছুটির দিনেও এই জায়গায় কিন্তু কাজ করতে পারেন। হ্যাঁ, কাজ অবশ্যই করতে পারেন। এবং আমরা শাকসবজির যে চাষ হয় আমাদের, যেটা আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য করি সাধারণত, সেখানে দেখা যায় কিন্তু আমাদের মা বোনরাই এটা বেশি কাজ করে। আর বিশেষ করে যেখানে ব্যবসায়িক ভাবে করা হয় সেখানে পুরুষেরা করেন, কিন্তু একেবারে সারা বাংলাদেশের চিত্র এরকমই যে সাধারণভাবে আমাদের চাহিদা মেটানোর জন্য যেটা আমরা করি সেটা কিন্তু মা বোনরাই কাজ করে থাকেন। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইব যে বাড়ির আঙিনায় এই সবজি চাষে আসলে স্থান নির্বাচনের ক্ষেত্রে, যেহেতু বাড়ির আশেপাশে অন্য গাছও থাকে এবং খুব বড় গাছ অনেকের বাড়িতেই আছে যেটা বাড়িকে ঢেকে রাখে, তো সেই ক্ষেত্রে স্থান নির্বাচন এবং তার উৎপাদন ভালো হওয়ার জন্য আসলে কি করা উচিত, মানে তার যে জায়গাটা নির্বাচনের ক্ষেত্রে সেই দিকে একটু যাব। শাকসবজি যদি আমাদের ফলাতে হয় তাহলে অবশ্যই আমাদের সেইখানে রৌদ্রময় জায়গা লাগবে। তা আমাদের এই দক্ষিণাঞ্চলে বরগুনা, পটুয়াখালী, পুরো বরিশালই বলতে পারি, আমাদের একটা স্থানীয় যে গাছ আছে রেন্ডি কড়ই, এগুলো দিয়ে আমরা বেশি ঢেকে রাখছি এবং বাড়ির আঙিনাটায়ও দেখা যায় এই গাছগুলো আছে। সেক্ষেত্রে আমি বলবো
যে এই মুহূর্তে আমার একটা গাছ আছে যেটা হয়তো বা 5 বছর বয়স হয়ে গেছে, যদি আমাদের ধরে নেই 1 হাত বেড়ে হয়েছে, সেই গাছটা হয়তো বা এখন কাটলে আমার অর্থনৈতিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব। সেক্ষেত্রে আমার পরামর্শ এই ডালটা, এই গাছের যে ডালপালা আছে এগুলো ছেটে তারপরে সেখানে আমার করতে হবে। পরবর্তী সময় এই গাছ যখন বড় হবে তখন কেটে আমরা হয়তো বা ঘরে লাগাবো অথবা বিক্রি করো। এরপরে যেন আমার বসত বাড়িতে এই রেন্ডি করই চাম্বল মেহগনি গাছ না লাগাই। আর সর্বোপরি বলছি যে আমার রৌদ্রময় জায়গা লাগবে, এখন বাড়িতে যদি ডালপালা দ্বারা ঢাকা থাকে তাইলে আমার একটু ডালপালা কেটে নিতে হবে। আর এই শাকসবজি করার জন্য উঁচু জায়গা সবসময় নির্বাচন করতে হবে। যদি আমাদের উঁচু জায়গা না থাকে, আস্তে আস্তে আমি আজকে এই আষাঢ় মাসে এই অনুষ্ঠানটা নিয়ে কথা বলছি, এই মুহূর্তে আমার ভিটাটা উঁচু করা সম্ভব না। আগামী মৌসুমে আমার মাঘ ফাল্গুন মাসে আমার জমিটা উঁচু করে নিতে হবে। আর যাদের জমি উঁচু নাই সেক্ষেত্রে বলবো এখনো মোটামুটি কিছু সুযোগ আছে যে কিছু কিছু শাকসবজি আমাদের একটু জলাবদ্ধতা সহ্য করতে পারে, যেমন গিমা কলমি আছে, তারপরে লতিরাজ কচু আছে, এই সমস্ত করা যেতে পারে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। উপকূলের কথা, উপকূলের কথা। আমরা যদি আঙিনায় এবং বসত বাড়িতে সবজি চাষ এটিকে বলি, সেক্ষেত্রে কোন কোন জায়গায়, অর্থাৎ কোন কোন জায়গাকে নির্বাচন করে আমি, এবং এইটি জায়গা নির্বাচনের ক্ষেত্রে যদি বলতে চাই, সেক্ষেত্রে একটু আগে আমরা যেটা শুনলাম আসলে সচেতন হওয়ার কিছু বিষয়। আমি মূলত জানতে চাইবো যে আমি মানে কোন কোন জায়গাগুলো ব্যবহার করতে পারি যেগুলো আসলে বসত বাড়িতে সবজি চাষ এটি আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুন্দর প্রশ্ন। আমি আগেই বলছি যে বসত বাড়ির আঙ্গিনে, সেই ক্ষেত্রে আমার চাষাবাদের ক্ষেত্রে তো বসত বাড়ি কি প্রাধান্য দেবো, পাশাপাশি আমরা যে আমাদের ঘরের চালা আছে সেটাকেও ব্যবহার করতে পারি। ঘরের চালা আমরা মাচা হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু ঘরের চারপাশে, অর্থাৎ আমরা এই বরগুনার ভাষায় যেটাকে বলি পিড়া, সেখানে লাগিয়ে সেখানে যদি রোদ পড়ে তাইলে খুবই ভালো হয়। এবং আরেকটা পদ্ধতি আছে আমি বলবো যে আমাদের বাড়িঘরগুলো দেখা যায়, আমরা শাকসবজি চাষের ক্ষেত্রে উঁচু জায়গার কথা বলি, কিন্তু সেইভাবে এখনো অনেকেই হয়তো বা অনেকের বাড়িতেই নাই। যাদের বাড়িতে নাই তারা বস্তায়, যে কোনো একটা বস্তায় মাটি দিয়ে, যদি বেশি পরিমাণে মাটি দেওয়া যায় তাইলে অন্তত কুমড়া বা লাউ এসবেরও শাকসবজি চাষ করা যায়। আর যদি বস্তা ছোট হয় সেক্ষেত্রে মাটি কম দিয়ে আমরা পুঁই শাক, লাল শাক, পালং শাকও করা যাবে যদি বেশি পরিমাণে আমরা বস্তা ব্যবহার করতে পারি। বস্তার মধ্যে মাটি দিয়ে, তার উপরে আমি বীজ বা চারাটি লাগিয়ে দিতে পারি। এবং যখন গাছটি বড় হবে তখন গাছের যে বাড়ন্ত অংশটা আমরা রোদের মধ্যে দেব, যেখানে রোদ পড়ে, আর গাছের গোড়াটা অর্থাৎ আমার বস্তাটা আমি ঘরের কোনায় যেখানে বৃষ্টি পড়ে না সেখানেও আমরা রাখতে পারি। এক্ষেত্রে আমাদের কিন্তু দু ধরনের বস্তা রয়েছে আমাদের অঞ্চলে, তো আসলে কোন বস্তাটি ব্যবহারযোগ্য এবং ব্যবহার করলে আসলে এটি ভালো হবে? সরকার আমাদের মাস 3 আগে যে কোনো কিছু পরিবহনের জন্য পাটের বস্তা বাধ্যতামূলক করেছে। আসলে পাটের বস্তার এর আগে প্লাস্টিকের বস্তাগুলো পাওয়া যেত, তো প্লাস্টিকের বস্তা আমাদের কৃষক ভাইদের সব বাড়িতেই আছে। যদি প্লাস্টিকের বস্তাটা ব্যবহার করা হয় এক্ষেত্রে ভালো হয়। আর প্লাস্টিকের বস্তা কম বেশি কিছু কিছু জিনিস পরিবহনের ক্ষেত্রে বাধ্যতামূলক করে নাই, সেক্ষেত্রে কম বেশি পাওয়া যাবে এবং বাজার থেকেও কেনা যেতে পারে এই শাকসবজি চাষের জন্য। দুটো জায়গায় করা যাবে। এটি আসলে মূলত আমি কৃষক যারা এখন আমাদের সাথে রয়েছেন এবং শ্রোতারা যারা রয়েছেন, আমার মনে হচ্ছে যে এই বিষয়টি নিয়ে আমরা আজকে নতুন কথা বলছি। বিশেষ করে আমাদের এই আজকের যে উপকূলের কথা অনুষ্ঠান রয়েছে, বিগত পর্বগুলো থেকে আজকের আমরা এই বস্তায় সবজি চাষ পদ্ধতিটা আসলে সেই প্রথম থেকে একদম বীজ লাগানো পর্যন্ত কিভাবে কি করবেন, মূলত পদ্ধতিটা একটু সংক্ষেপে জানতে চাই। আমাদের যে বস্তাগুলো আছে সেই বস্তায় কি পরিমাণে মাটি ধরবে সেটা আগে আমাদের একটু বিবেচনায় নিতে হবে বস্তার সাইজের উপরে। এরপরে আমরা মাটি, বালি
তিন ভাগ করতে হবে, অর্থাৎ জৈব সার এক ভাগ, মাটি এক ভাগ এবং বালি এক ভাগ, সাথে কিছু ছাইও দেওয়া যেতে পারে, পুরানা ছাই। এটা তিন ভাগ করে মিশ্রণ করতে হবে। এই তিনটাকে মিশিয়ে এরপরে বস্তার মধ্যে ভরতে হবে। আমি মানে বস্তা যতটুকু ধরবে ততটুকুকে আমি তিন ভাগ করব, মিশিয়ে তারপরে আমি বস্তার ভিতরে ভরবো। হ্যাঁ, এরপরে আমরা এই পদ্ধতিতে আমাদের দেশে যেটা মেটে আলু আছে সেটা লাগায়। আমি বলবো যে মেটে আলু লাগান, পাশাপাশি এতে অন্য শাকসবজিও লাগান যায়। একটা যদি আমি মেটে আলু লাগাই দিই, সেটা মাটির নিচে বাড়বে এবং গাছটা উপরে চলে যাবে। এবং ওই বস্তায় পাশ থেকে কেটে, মাশরুম যেরকম পাশ থেকে কেটে দেওয়া হয়, সেইভাবে ওই বস্তার মুখ বেঁধে পাশ থেকে কেটে সেখানে আমরা পুঁই, করলা এগুলো লাগাতে পারি। তাতে আমাদের একটু বাড়তি ইনকাম হবে। এ পর্যায়ে আমরা আলোচনায় আসবো যে বাড়ির আঙিনায়, বিশেষ করে আমরা যেটি নিয়ে বলছি যে বসত বাড়িতে সবজি চাষ, কি কি সবজি মূলত চাষ করা যায়? বসত বাড়িতে সবজি চাষ আমাদের দেশে সাধারণত দুইটা মৌসুমে সবজি চাষ হয়। একটা হচ্ছে রবি মৌসুম অর্থাৎ শীতকাল, আর একটা হচ্ছে গ্রীষ্মকাল, আমরা খরিফ মৌসুম বলি। তো রবি মৌসুমে শীতকালের যে ফসল আছে, শীতকালের যে শাকসবজি আছে, লাল শাক, পালং শাক, তারপরে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, এখন বেগুন সারা বছরই হয়, এগুলো লাগানো যায়। এবং গ্রীষ্মকালের মধ্যে পুঁই শাক, ঢেঁড়স, তারপরে বরবটি, এগুলো চাষাবাদ করা যায়। যেগুলো আমরা এখানে যেহেতু ছোট্ট জায়গা নিয়ে কথা বলছি, সেই ক্ষেত্রে যে গাছগুলো ছোট হয়, যাতে ছোট অবস্থায় ফল দেয়, খুব একটু জায়গা দখল করে না, সেই সমস্ত সবজি নির্বাচন করা উচিত। এই মাচা জাতীয় ফসলের ক্ষেত্রে জানতে চাইব, আমাদের যেগুলো রয়েছে লাউ, চাল কুমড়া, এবং এটির সুবিধাটা হচ্ছে আমরা কিন্তু চালায় ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা এই যে বেড করার একটা প্রবণতা আছে, সেইখানে এটা দেওয়া যায় না, কারণ লাউ কুমড়ায় অনেক জায়গা দখল করে। আমি যদি বেড করে করি, তাই একটা লাউ গাছই হয়তো পুরো জায়গাটা দখল করে নেবে। সেক্ষেত্রে মাদা তৈরি করে মানে উপযোগী, হ্যাঁ, মাদা তৈরি করে অন্য জায়গায় করা যেতে পারে। সেটা আমাদের পুকুরের পার আছে, আমাদের গ্রামের বাড়িতে সব বাড়ি কম বেশি ছোট বড় পুকুর আছে, সেখানে লাগানো যেতে পারে। তবে সব ক্ষেত্রে একটাই কথা, যে যদি ছায়া পড়ে সেক্ষেত্রে হবে না। আমি যেখানেই চাষ করব সেখানে যেন একটু রোদ পড়ে, সেই জন্য আমাদের যে বৃক্ষ জাতীয় গাছ আছে, দণ্ডি, করই, সেগুলোকে কেটে, মেহগনি, হ্যাঁ, এগুলো কেটে, ডাল কেটে আমরা পরিষ্কার করে নেব। আর বারে বারে আবারও বলছি যে বসতবাড়ির আঙিনা সবসময় পরিষ্কার রাখতে হবে। আমরা ভবিষ্যতে আমাদের এমনটাই পরিকল্পনা করতে হবে যে গাছটি যখন আমার ব্যবহার উপযোগী হবে, হয় আমি বিক্রি করব, নতুবা আমি কেটে গাছটি লাগাবো। পরবর্তী সময় ওইখানে যেন আমি আর এই বৃক্ষ জাতীয় গাছ না লাগাই। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছেন, এবং সেই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প, CCRIP। এই প্রকল্পটি মূলত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED বাস্তবায়ন করছেন, এবং এই প্রকল্পের অনেকগুলো কার্যক্রমের মধ্যে অন্যতম একটি কার্যক্রম হচ্ছে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, যেটি বাস্তবায়ন করছেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস। এবং মাঠ পর্যায়ে 4টি কমিউনিটি রেডিও, যেগুলোর মধ্যে লোকবেতার একটি, এই পর্যায়ে অর্থাৎ এই প্রকল্পে মাঠ পর্যায়ে সহযোগী হিসেবে রয়েছেন। আজকে আমরা উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্বে কথা বলছি বসত বাড়িতে এবং বাড়ির আঙিনায় সবজি চাষ নিয়ে। এ পর্যায়ে জানতে চাইব বসত বাড়িতে সবজি চাষের কি কি সুবিধা রয়েছে সেটি সম্পর্কে। বসত বাড়িতে সবজি চাষের সুবিধার মধ্যে আছে পতিত জমির সদ্ব্যবহার, আবার এই অল্প পরিমাণ জায়গায় আমরা বেশি চাষাবাদ করতে পারি। আমরা যেহেতু বসত বাড়িতে চাষাবাদ করি, আমরা পরিচর্যা ভালোভাবে করতে পারি,
পরিচর্যা ভালোভাবে করা যায়। এছাড়া যে গরু ছাগল যে আমাদের আছে সেগুলো যদি আসে আমাদের নষ্ট করে, সেটা আমরা বেশ ভালোভাবে লক্ষ্য রাখতে পারি। সারা বছর এখানে শাকসবজি পেতে পারি একই জমি থেকে, এবং বাড়তি আয়ের ব্যবস্থা হয়, পরিবারের পুষ্টি চাহিদার অভাব পূরণ হয়। এগুলোই মূলত পারিবারিক। এটার ক্ষেত্রে আরেকটু জানতে চাইবো যে আমরা যেটা কিনে খাই সেক্ষেত্রে, এবং আমাদের যেগুলো আসলে ফার্ম হিসেবে করা হয় অথবা বড় জায়গায় করা হয়, মানে যেটা ব্যবসার জন্য অথবা বিক্রয়ের জন্য, সেক্ষেত্রে কিন্তু অনেক কীটনাশক ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে যেহেতু কম পরিসরে অল্প জায়গায় করেন, এক্ষেত্রে কিন্তু কীটনাশক ব্যবহার কম হয়, এবং হলেও কিন্তু পরিমাণে খুবই কম। আমরা বিষমুক্ত সবজি এখানে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, এই এখন আমরা সবাই একটা কথা বলি যে আমরা শাকসবজি সহ যে জিনিসই খাচ্ছি তার কিন্তু স্বাদ পাচ্ছি না। এটার একটি কারণ হচ্ছে আমরা মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করি। রাসায়নিক সার এবং হাইব্রিড যে জাত আছে শাকসবজির, এগুলো ব্যবহার করি। আমরা যদি নিজেরা বসতবাড়ির আঙিনায় সবজি চাষ করি, আমরা যেহেতু অল্প পরিমাণ জায়গায় করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা জৈব সার বেশি পরিমাণে দিয়ে করতে পারবো। পাশাপাশি আমাদের বাজারে যে হাইব্রিড না, উচ্চ ফলনশীল আছে, HYV ইংলিশে বলে হাই ইল্ডিং ভ্যারাইটি, অর্থাৎ উচ্চ ফলনশীল, এই জাতগুলো ব্যবহার করতে পারি। তো পাশাপাশি আমরা যখন চাষাবাদ করব, বিভিন্ন ধরনের পোকামাকড় হয়, যেহেতু আমাদের অল্প পরিমাণ জায়গা আমরা করছি, হাতে মারতে পারি। পাশাপাশি আমরা আরো কিছু, যেমন সাবানের পানি ব্যবহার করতে পারি। এছাড়া বাজারে ফল জাতীয় সবজির ক্ষতি করে, তার জন্য আমরা লিওর ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পাশাপাশি আমরা সুস্বাদু শাকসবজি খেতে পারবো। অনেকক্ষণ ধরে আমরা ফোন পাচ্ছিলাম, আমরা নেয়ার চেষ্টা করছিলাম, শেষে এসে আমরা একটি ফোন হয়তো নেয়ার চেষ্টা করব, দেখি আমরা পাই কিনা বন্ধুকে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে? জান্নাতুল ফেরদৌসী কাজিরাঙ্গা থেকে। জি, আমরা যেহেতু শেষের দিকে, আপনার প্রশ্নটি করুন। জি, হচ্ছে যে এই অনুষ্ঠানটি খুব ভালো লাগছে, তবে স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকেও। তবে আমি বলতে চাই যে খাদ্য উৎপাদন বাড়ানো এবং জনসংখ্যা বৃদ্ধির হার দ্রুত কমিয়ে আনতে হবে। কৃষি জমি নষ্ট করে যেসব হাউজিং মানে ব্যবসা গড়ে উঠেছে সেগুলো বন্ধ করতে হবে। তাহলে উন্নত প্রযুক্তির ব্যবহারের কম করতে হবে। আর যে জমিগুলো অধিক ফসল মানে ফলাতে পারবে, সেগুলোতে মানে সেই জমিতে অনেক ফসল পাওয়া যাবে। আর আমাদের গ্রামের অঞ্চলে যে কৃষক বা কৃষণী যে ফসলগুলোর সাথে খুবই পরিচিত, সেগুলো যে টমেটো বা পাট, লাউ, ভুট্টা, গাজর, এগুলো দ্বারা অনেক কৃষণী খুবই লাভজনক হয় বা মানে হয়ে আসছে। তবে আর আমি স্যারের কাছে জানতে চাই যে এরকম। হ্যালো হ্যালো, দুঃখিত, আমার মনে হয় লাইনটি কেটে গেছে। আমরা যদি আবারও আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমরা আপনার প্রশ্নটি শুনব। আপনার আলোচনায় যেটা আমরা বুঝেছি যে মূলত যে অধিক ফলন পাওয়া যায় এই রকমের স্থান নির্বাচন এবং এই রকমের জমি যদি হয় তৈরি করা যায়, যে আসলে ফলন বেশি হবে বা ভালো হবে, সেটি সম্পর্কে আপনার জানার ইচ্ছা ছিল বা আপনি জানতে চেয়েছিলেন। আমরা এ পর্যায়ে জানতে চাইব যে বসত বাড়িতে এবং বাড়ির আঙিনায় কৃষকদের সবজি চাষ এবং কৃষানীরা যেগুলো করতে পারেন, সেটিতে আসলে তাদের লক্ষণীয় বিষয়গুলো কি রয়েছে এবং এটির মূলত খুব সংক্ষেপে গুরুত্বটা এবং তাদের সচেতনতার ক্ষেত্রে আসলে কি, তারা কোন দিকে লক্ষ্য রাখবেন, খুব অল্প সময়। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে, আমি যদি শীত মৌসুমে সবজি করি, সেখানে আমার পাশাপাশি দেখতে হবে যে পানি আছে কিনা। কারণ শীত মৌসুমে শাকসবজি করতে গেলে পানির দরকার হয়, সেচ দেওয়ার প্রয়োজন হয়। আর অন্য সব ক্ষেত্রে যে কাছাকাছি হতে হবে। যদি আমার আমি যদি পারিবারিক সবজি উৎপাদন করি, যদি আমার জায়গাটা কাছাকাছি না হয়, খুব দূরে হলে আমার পরিচর্যা করতেও সমস্যা হবে। তারপরে গরু ছাগলে নষ্ট করলে সেটি আমি দেখতে পারবো না। আর সর্বোপরি একটা খেয়াল রাখতে হবে যেন সবসময় রোদ পড়ে।
অন্তত দিনের তো 12 ঘন্টা সময় আমরা মোটামুটি ধরি, সেক্ষেত্রে যেন 8 ঘন্টা রোদ অন্তত পড়ে। একেবারে যে 12 ঘন্টা রোদ পড়বে এমন জায়গা অধিকাংশ সময় খুব বেশি সময় যতটা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমরা ফোন পাচ্ছিলাম কিন্তু যেহেতু সময় নাই আমরা নিতে পারবো না, আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনাকে চেষ্টা করব যে আমাদের আগামী অনুষ্ঠানে আপনি আমাদের সাথে যুক্ত হবেন এবং সেই জায়গায় আপনার এই প্রশ্নটি এবং আপনার জানার যেটা রয়েছে সেটি নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হবেন। উপকূলের কথা, উপকূলের কথা। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা অনুষ্ঠানে আমাদের সাথে শুধুমাত্র অনুষ্ঠান শোনার মধ্য দিয়ে নয়, ফোন আর SMS এ যুক্ত হয়েছেন। আমরা কিন্তু জান্নাতুলের SMS পেয়েছি, আমাদেরকে SMS করেছেন মনিরা এবং সেই সাথে মনিকা SMS করেছেন ঝুমা ঢলুয়া থেকে, অনামিকার সাথে SMS করেছেন কুইজের উত্তরের পাশাপাশি তারা লিখেছেন অনুষ্ঠানটি শুনেছেন এবং অনুষ্ঠানটি তাদের ভালো লেগেছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যিনি ছিলেন আশিস রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা, গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানটির সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাত। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার ও বুধবার রাত 7:45 এবং পুনঃপ্রচার প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আমরা বিদায় নেব। বিদায়ের আগে আপনাদেরকে জানিয়ে রাখছি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি ইমরান হোসেন, অনলাইন সম্পাদনায় ফখরুল ইসলাম রনি এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনির হোসেন কামাল। উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা।